এই কুড়মিয়ালি আন্দোলন বা কুর্মীর যে দাবি সেটা দীর্ঘদিনের। এই দাবিটা প্রাথমিক পর্বে শুধু এমপিদের চিঠি চালাচালি হতো, তো মানে সরকারি সিলমোহর কিন্তু কোনোদিন পায়নি, অর্থাৎ সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি। প্রথম সরকারিভাবে উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি কিন্তু বিজেপিরই মুখ্যমন্ত্রী। এটা শুভেন্দুবাবু জেনে থাকা উচিত যে 2004 সালে সর্বপ্রথম সরকারিভাবে উদ্যোগ কুর্মীকে এসটি করার জন্য যদি কেউ নিয়ে থাকেন সেটা হচ্ছে বিজেপি। ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি ভারত সরকারের ট্রাইবেল এবং কৃষি মন্ত্রী, সেই সম্মানীয় অর্জুন মুন্ডা 2004 সালে প্রথম ক্যাবিনেটে পাস করে কুর্মীকে এসটি করার জন্য সুপারিশ করেন কেন্দ্রীয় সরকারের কাছে। 2000 নেটওয়ার্ক এত প্রবলেম করছে, আমি ঘর থেকে অনেক দূরে আসলাম, দেখতে পাচ্ছেন হসপিটালের লোগো আছে, সেই হসপিটালে আসলাম কারণ আজ আমাদের গ্রামে বুড়া বাবার পূজা, সেই উপলক্ষে অনেক শব্দ, অনেক লোকের সমাগম হয়ে যাওয়ার কারণে আমি একটু দূরে, বিরাট সেকেন্ডে নেটওয়ার্কের প্রবলেম চলছে। তো যেটা আমি বলতে চাইছিলাম যে অর্জুন মুন্ডা 2004 সালে প্রথম ক্যাবিনেটে পাস করে, অর্থাৎ সরকারিভাবে প্রথম এই কুর্মীর বিষয়ে সরকারি চিঠি আদান প্রদান শুরু হয় 2004 সালের পর থেকে 14 সাল পর্যন্ত, 2004 থেকে 14 পর্যন্ত কেন্দ্রীয় সরকার সালের পর থেকে 14 সাল পর্যন্ত 2004 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব থাকে। তারপর 14 সালে আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের আদিবাসী কুর্মী সমাজ জামশেদপুরের সম্মানীয় উকিল সুনীল মাহাতো, গুলিয়ার বা সুনীল মাহাতো, উনি একটা আরটিআই করেন। সেই আরটিআই যে 2004 সালে ঝাড়খণ্ড রাজ্যের সরকার ক্যাবিনেটে অনুমোদন করে পাঠানোর পরেও আজ দীর্ঘ 10 বছর হয়ে গেল, তাও কোনো পদক্ষেপ কেন নেওয়া হয় নাই, এই ব্যাপারে আরটিআই করে জানতে চাওয়া, বারবার এইভাবে কেটে যাচ্ছে। ভাবুন আমরা কিরকম জায়গায় বসবাস করি। আমার এইখানে যেখানটায় আছি তার এয়ার ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ হলে 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটারেও কিন্তু নেটওয়ার্কের এই হাল। তো 2014 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার 3টা রাজ্যকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই 3টা রাজ্যকে রাজ্যর কাছে জানতে চায় যে কুর্মীর স্ট্যাটাস কি আছে, এই বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি করে। কিন্তু কেন্দ্রীয় সরকারকে চিঠি করে যে কুর্মীর বর্তমান স্ট্যাটাস কি আছে আপনারা রিপোর্ট করুন, সেই মোতাবেক বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকারও, ঝাড়খণ্ড সরকার এবং উড়িষ্যা সরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কুর্মীর স্ট্যাটাস জানার জন্যে সিআরআইকে দিয়ে একটা সার্ভে করায়। সার্ভে করানোর পর দীর্ঘদিন ধরে টালবাহানা করে
এই সার্ভের রিপোর্টটাকে দিল্লির কাছে বা বর্তমান কি অবস্থায় আছে এই রিপোর্টটা দিল্লির কাছে না পাঠিয়ে তারা কিন্তু সার্ভেটা করাইছিলেন, কিন্তু সার্ভেটার রেজাল্টটা তারা রেখে নেন নিজেদের কাছে। তখন আমরা আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে আমরা রেল টেকা 16 সালে আমরা শুধুমাত্র পুরুলিয়ায় অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে, যদিও তখন পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ নামেই ছিল, তো সেখানে রেল টেকানো হয়। রেল টেকানোর পরে কিছু লোকের নামে প্রথম সেখানে মামলা হয়। তখনও যখন পাঠাইলেন নাই, তখন আমরা ঠিক করলাম যে এইভাবে যে আমাদের সার্ভের রেজাল্টটাকে, রিপোর্টটাকে যদি আটকে রেখে দেওয়া হয় তাহলে কুর্মী এসটি কী করে হবে। তখন আমরা ডহর ছেঁকা করলাম। এই ডহর ছেঁকার পর পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয় আমাদের এই যে সিআরআই যে রিপোর্টটা বানাইছিল, সেই সিআরআই রিপোর্টটা ক্যাবিনেট অনুমোদন করে। ক্যাবিনেট অনুমোদন করে এবং পশ্চিমবঙ্গে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নো অবজেকশন দেন। এর ভিত্তিতেই কিন্তু দিল্লিকে পাঠানো হয় টোটাল আমাদের এই রিপোর্ট। এই সিআরআই রিপোর্টের উপর আবার রিটার্ন চিঠি আসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা আরজিআই এর পক্ষ থেকে। সেখানে কিছু জায়গায় তাদের আপত্তি থাকার কারণে তারা আবার চিঠি করে রাজ্য সরকারকে যে এর ভিত্তিতে যদি কোনো ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন থাকে তো আপনারা পাঠান। কিন্তু দুঃখের বিষয়, ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন দীর্ঘদিন ধরে কোনো পাঠানো হয় নাই। তখন আমরা জিগিরজিটা গবচনটা করি এবং এই জিগিরজিটা গবচনের পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাধ্য হয় আমাদের এই বিষয়টার উপরে আলোকপাত করার এবং সেই মোতাবেক তারা কিন্তু দিল্লিকে পুনরায় চিঠি করে। এরপর এই চিঠির কপি বিভিন্ন জনসভায় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তারা দেখান যে আমরা চিঠি করে দিয়েছি। কিন্তু দেখা গেল যে পুনরায় আবার তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় সরকার বা আরজিআই আবার জানতে চাই যে আপনারাকে যেটা বলছি সেটা আপনারা পাঠান। কিন্তু দুঃখের বিষয় সেটা তারা না পাঠিয়ে সেই একই আগেরকার যে রিপোর্ট বা বিষয় ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের পরিবর্তে তারা সেটা কপি পেস্ট করে চালাতে থাকে। এইভাবে আমরা দেখলাম যে এইভাবে চলতে পারে নাই। তখন আমরা আবার দ্বিতীয় পর্বে রেল টেকা করলাম 17 সালে। পুনরায় আমরা রেল টেকা করলাম। তো পুরুলিয়ায় সাকসেস হইলেও আমরা কিন্তু বাঁকুড়া, ঝাড়গ্রাম, সরডিহা, মানিকপাড়ায় সেখানে আমরা মার খেয়ে ফিরে আসি। আমরা রেল অবরোধ করতে সফল হইনি। এরপরে আমরা বিভিন্ন নেতৃত্বর সাথে দেখা করি, দিল্লি গিয়ে দেখা করি। আমরা বিভিন্ন নেতৃত্বর সাথে দেখা করি, দিল্লি গিয়ে দেখা করি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সাথে দেখা করি। ওদিকে সব নেতৃত্বর সাথে দেখা করি। দেখা করার পর ওনারা আমাদের অভিষেক ব্যানার্জি বললেন যে দেখুন আমাদের আর এই বিষয়টায় সেরকম কিছু বক্তব্য নাই, যা আছে সঠিক। প্রতি সেকেন্ডে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, প্রতি সেকেন্ডে। তো আমরা বিভিন্ন
বিভিন্ন নেতৃত্বের সাথে দেখা করি। দেখা করার পর সম্মানীয় অভিষেক ব্যানার্জি বললেন যে আপনারা অবশ্যই আন্দোলন করুন, কিন্তু আন্দোলনটা আপনারা দিল্লির বিরুদ্ধে আন্দোলন করুন এবং আমরা সব ঠিকঠাক করে পাঠাই দিচ্ছি। এইভাবে আমাদের সাথে কথা হওয়ার পর আমরা দিল্লি যাই। আপনারা জানেন মাহুরডোঁড় আগুয়ান কর্মসূচি দিল্লিতে আমরা দুটো ট্রেন ভাড়া করে দিল্লির রামলীলা ময়দানে আমরা অবস্থান করি। যন্তর মন্তরে আমরা মাহুরডোঁড় আগুয়ান কর্মসূচিটা সফল করি। কিন্তু যখন আমরা ফিরে আসি দেখিলাম যে একই ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। একই ঘটনার পুনরাবৃত্তি করার ফলে আমরা আবার কলকাতাতে গিয়ে রানী রাসমণি রোডে আমরা আবার আন্দোলন শুরু করি। এইভাবে আমাদের লড়াইটা চলতে থাকে এবং রাজ্য সরকার তার দায় এড়াতে থাকে। তো পরবর্তীকালে দেখেছেন যে আমরা 22 সালের 20 সেপ্টেম্বর রেল অবরোধ করি। রেল অবরোধের পরে আমাদেরকে কথা দেওয়া হয় যে আমাদের যা দাবি আছে ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন, সেই ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশনটা আমরা ঠিকঠাক করে পাঠাবো। তো আমাদের সেরকম ক্যাপাসিটি নাই, আমাদের সেরকম দপ্তর নাই, লোকজন নাই, তো আপনাদেরকে কিছু সহযোগিতা করতে হবে। আমরা সহযোগিতা করি, কাগজপত্র দিই, তথ্য দিই এবং ওনারা আমাদেরকে কথা দেন যে আমরা এক থেকে 2 মাসের মধ্যে আপনাদের টোটাল বিষয়বস্তুটা যেটা আছে সেই বিষয় আমরা দিল্লিকে পাঠাবো। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশন যায়নি। অথচ কালকের সভায় আপনারা দেখলেন যে অভিষেক ব্যানার্জি তার ফেসবুক পেজে বা বিভিন্ন সংবাদে পুরুলিয়ায় কাল যে কর্মী সভা ছিল অভিষেক ব্যানার্জির, সেখানে উনি বলছেন যে কিরকম দায় দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা। হয় উনি বিষয়টার গভীরতায় প্রবেশ করেন নাই, নচেত উনার ইচ্ছা নাই। এটা একদম পরিষ্কার কথা। এখানে পুরো দায় এবং দায়িত্বটা রাজ্য সরকারের, কারণ তারা ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশনটা এখনো পর্যন্ত সঠিক মানসিকতা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কতকগুলো লোক একে আমার ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্ক নাই, বহুত কষ্ট ধৈর্য ধরিয়ে আমি এই লাইভটা করছি। সেখানে কিছু লোক এমন আমাকে ভালোবাসে, বুঝতেই পারছেন। এত ডিস্টার্ব যে মাথা তো হ্যাং হয়েই যাচ্ছে। আমি চেষ্টা করছি আবার যাওয়ার, যে আরো টাওয়ার পুরা এইরকম মানে মানসিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখন একদম দায়িত্বহীন কথাবার্তা। আমরা কত কষ্ট করে জীবনযাপন করি সেটা আপনারা বুঝতে পারছেন। যে নেটওয়ার্কের যা প্রবলেম, আমি একদম হাঁটতে চলেই যাচ্ছি, একদম পৌঁছাই গেলাম টাওয়ারের কাছে, তাও যদি লাইভটা একটু ভালো করে হয়। কারণ এইরকম দায়িত্ব জ্ঞানহীন অভিষেক ব্যানার্জির যে কথাবার্তা কালকে শুনলাম, যে ঝগড়াটা লাগাই দিচ্ছে, এইটা যে অনুচিত এবং তার সরকারের যে সদিচ্ছা নাই সেটা একদম পরিষ্কার। এখানে ভোটের রাজনীতি খেলার চেষ্টা চলছে, পুরোপুরি ভোটের রাজনীতি করার চেষ্টা চলছে। এখানে আমার হক অধিকার, এই হক অধিকারের কে বিরোধিতা করছে না কে পক্ষে যাচ্ছে, এইটা কিন্তু অনুচিত। তো মানে কি বলবো, মানসিকতা এমন ভাঙে পড়ছে এই নেটওয়ার্কের জন্য।
তো যাই হোক, কষ্ট করতে হচ্ছে। এখন এই দায়িত্ব জ্ঞানহীন অভিষেক ব্যানার্জির কথাবার্তায় কি প্রমাণ করছে? আপনারা কি বুঝতে পারছেন? যে বিরোধী কিছু লোককে নামানো হয়েছে এবং সেই বিরোধীদের চাপে পড়ে ইনি কিন্তু আটকায় রাখার চেষ্টা করছে। তো এইরকমভাবে কিন্তু আন্দোলন কি বলে রাজনীতি পদক্ষেপ হয় নাই, এইরকমভাবে কখনো হইতে পারে নাই। একটা সরকার তার নীতি আদর্শ নিয়ে চলবে এবং মানুষের চাহিদা বাস্তব পরিপ্রেক্ষিতটা পর্যালোচনা করবে এবং তার সেইভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু সরকার কি করছে, যে এই সবকে না করে শুধুমাত্র যাতে জয়লাভ করা যায় তার চেষ্টা চলছে। উল্টা দিকে কালকে আমি যেটা দেখলাম, যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যার দায় এবং দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর পরেই বর্তায়, তিনিও একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান এবং যিনি নিজেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে তুলে ধরতে চাইছেন, সেই শুভেন্দু অধিকারীর এই কুর্মী ইস্যুতে একটা গা ঝাড়া অবস্থা আমরা কালকের বক্তব্যই দেখলাম। যার উচিত ছিল যে ভোটের বিষয়টাকে, যে কে ভোট দিবে না দিবে সেই বিষয়টাকে না গুরুত্ব দিয়ে একটা সংবেদনশীল হওয়া উচিত ছিল এবং কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের লোকের বিরোধিতা সত্ত্বেও 370 ধারা তুলে দিল। কোনো লোক দাবি না করলেও EWS কে 10% রিজার্ভেশন দিল। এইগুলো শুভেন্দু বাবু জেনে থাকা দরকার। আপনি এই পর দেখুন, UCC লাগু করতে চাইছে, এক দেশ এক আইন তৈরি করতে চাইছে, সেখানে সমস্ত কিছুকে তোয়াক্কা না করে সেগুলো কেন্দ্রীয় সরকার করবে। কে ভোট দিচ্ছে না দিচ্ছে, দল হারিয়ে যাচ্ছে, তাদের একটা নীতি আদর্শ নিয়ে চলে, সেখানে আপনি একটা গাঝাড়া অবস্থায় থেকে গেলেন। আপনার তো উচিত ছিল কালকে আপনার বলা উচিত ছিল যে আমি তো বিধানসভায় থাকছি, যে বিধানসভায় 77 জন MLA আছে, সেই MLA কে দিয়ে আমি বলবো যে কুর্মীর দাবিটা জাস্টিফাইড দাবি বটে এবং আমি লড়াই করিব বিধানসভায় যাতে কুর্মীর ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনটা পাঠানো হয়। কিন্তু আপনি কি করলেন? উল্টে আগে তো বলেইছেন যে ওবিসি থেকে বঞ্চিত করে সংখ্যালঘুদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি এই জিনিসটাকে গুরুত্ব দিতে পারছেন। আপনি কিন্তু বললেন না যে কুর্মীর এই ইস্যুতে আমি বিধানসভায় তোলপাড় করিব, যে কেন এখনো পর্যন্ত ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন 17 সালের পর থেকে চাওয়া সত্ত্বেও পাঠানো হয় নাই। আপনি তো দিক নির্দেশনা দিতে পারতেন যে আমাদের যদি ডবল ইঞ্জিন সরকার হয় তাহলে এই কুর্মীটাকে আমি ST করে ছাড়িব, কিন্তু আপনি সেটা করলেন নাই। এই যে গাছাড়া ভাব, উল্টে আপনি কি বলছেন, ভোট কাটার জন্য কুর্মীরা ভোটে দাঁড়াইছে, অজিতবাবু ভোটে দাঁড়াইছে, নেপাল মাহাতো ভোটে দাঁড়াইছে। কিন্তু না, আমরা ভোট কাটার জন্য ভোটে দাঁড়াই নেই। আমাদের ক্ষেত্রে বিজেপি তৃণমূল সমান শত্রু। আমরা আমাদের কুর্মীদের ভোটটাকে একজোট করছি, যেটাকে আপনারা রাজনীতির নামে কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো বামপন্থী, কখনো দক্ষিণপন্থী এই নামে কুর্মীদেরকে ভাঙিয়েছেন আর কুর্মীরাকে চিরদিন বঞ্চিত করে রাখিয়েছেন। এই বঞ্চনার প্রতিবাদ জানাইতেই আদিবাসী কুর্মী সমাজ 20 লক্ষ মানুষের উপস্থিতিতে হুলহুলিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি মনে করেন, নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করেন নাকি? এই 20 লক্ষ মানুষের উপস্থিতি, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে সম্মান না জানায় আপনি বলছেন ভোট কাটাকাটির কি আছে? আমি তো বলবো আপনি ভোট কাটাই তৃণমূলকে জিতাচ্ছেন।
আপনি জিতানোর জন্য দাঁড়াইছেন, নচেত এই কুর্মীরা যেখানে ভোটে দাঁড়াইছে, কারণ কুর্মীর পার্সেন্টেজ আপনি যদি দেখেন ঝাড়গ্রামে 42% কুর্মী ভোটারের পার্সেন্টেজ আছে, পুরুলিয়ায় 36+ আছে। তাহলে এই লোকটার ভোটটা কাটিয়ে আপনারা জয়ের স্বপ্ন দেখছেন, অর্থাৎ খাটটা আমার, কাঁথাটা আমার, আর আপনি স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার। আপনি স্বপ্ন দেখছেন জ্যোতির্ময় সিং মাহাতোকে জিতানোর। কোন জ্যোতির্ময় সিং মাহাতো? যে জ্যোতির্ময় সিং মাহাতো একটা সই করে নাই, যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমাদের বক্তব্যটা আমরা জানাবো, কিন্তু সেই জ্যোতির্ময় সিং মাহাতো একটা সই পর্যন্ত করল নাই। তাকে আমরা ভোটে জিতাবো? আমাদের অজিত প্রসাদ মাহাতোকে আমরা ভোটে জিতানোর জন্যে এবং জিতাবো। তাতে আপনি ভোট কাটছেন, সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন কুর্মীদেরকে নিয়ে, যেখানে আমরা টোটাল পুরুলিয়ার সমস্ত মানুষ বঞ্চিত। আজ পুরুলিয়াকে পিছিয়ে রাখা হয়েছে স্বাধীনতার 76 বছর পরেও। কেন পুরুলিয়াকে পিছিয়ে রাখা হয়েছে? কেন জঙ্গলমহলকে পিছিয়ে রাখা হয়েছে? আপনি বলছেন কলকাতার কাছ থেকে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে জেলায়, যেখানে বালুরঘাট থেকে সভাপতি হয়েছে, যেখানে মেদিনীপুর থেকে আপনি বিরোধী দলনেতা হয়েছেন। আপনি বলছেন যে জেলায় ক্ষমতায়ন করব। এতদিন বলছেন যে লালমাটির, কাঁকরমাটির দিলীপ ঘোষ আর বালুমাটির শুভেন্দু অধিকারী রাজ্য চালাবে। এইখানে কলকাতায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা দ্বারা রাজ্য চলবে না। আমরা তো চাই গ্রামে আসুক। আপনি কখনো ভেবেছেন যে যতদিন আপনি তৃণমূলে ছিলেন এই এলাকায় কেন ক্যাবিনেট মন্ত্রী নাই? কোনোদিন ভাবিছেন? আর যাদেরকে মন্ত্রী, এমএলএ, এমপির টিকিট দেওয়া হয় তারা বোবা, কালা। তারা না জানে নিজের উন্নতি, না জানে এলাকার উন্নতি, না জানে দেশের উন্নতি। তারা শুধুমাত্র আপার নেতৃত্বের কথা শুনে, আপার নেতৃত্বের কি বলবো নীতিগুলোকে কার্যকরী করার জন্যই তারা যেমন জন্মগ্রহণ করেছে বা এমএলএ, এমপি হয়েছে। তাদের নিজস্ব কোনো মতামতের দাম নাই। সেইগুলো একটা লোককেও আপনারা সেইভাবে নির্বাচিত করেন নাই। তো আমার বক্তব্য এইভাবে, মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি গাঝাড়া কথাবার্তা বলবেন নাই। হয় কুর্মী সম্পর্কে আপনার বলার দরকার নাই। আপনার যদি বিরোধী ভোট, মানে কুর্মী বিরোধীদের ভোটটাই আপনার যদি গুরুত্বপূর্ণ, তো আপনি তাদেরকেই তেল মারি চলুন। কুর্মী ভোটের আপনার যদি দরকার নাই, যেমন অভিষেক ব্যানার্জি বলেছিল যে কুর্মী ভোটের দরকার নাই। আমাদের কিছু নির্লজ্জ বেহায়া কুর্মী ভোটের দরকার নাই বা ভোট দেয় নাই বলা সত্ত্বেও যারা কিন্তু ভোট করছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা একজোট করতে চাইছি। যারা ভুল বুঝে আছে তাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য যে কুর্মীকে এসটি করা। তার সাথে সাথে আপনি বললেন যে 3100 টাকায় সরকারিভাবে আপনার কোন রাজ্যে ধান কেনা হচ্ছে, কিন্তু যখন ধানের 1 কুইন্টালে 12 কেজি ছুট নেওয়া হচ্ছিল, আপনার দল কোথায় ছিল? কোথায় আন্দোলন করেছে? যখন আপনার সারের দাম 1470 টাকা, সারের দাম 2200-2300 টাকায় কালোবাজারি হচ্ছিল, তখন আপনার দল কোথায় ছিল? সেগুলো আপনারা দেখেন না। আজ বালির দাম যেখানে উৎপাদন ব্যয় নাই, সেটা হাজার হাজার টাকা লুটে নিয়ে যায় কলকাতায় ফ্লাইওভার হচ্ছে আপনার, আর আমাদের এলাকার লোক খানাখন্দয় মরছে। এইগুলা আমরা আদিবাসী কর্মী সমাজ প্রতিবাদ করছি। তখন আপনার দল কোথায় ছিল? আপনি বলুন দেখি। আপনার এই রাজনীতির খাতিরে রাজনীতি করা, একটা বিরোধিতার যখন মমতা ব্যানার্জির উপরে অতিষ্ঠ হয়ে গেছে, যখন পশ্চিমবঙ্গ সরকার চারদিকে চুরিতে ভরে গেছে, তখন আপনি সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন যে এদেরকে তাড়াইতে হবে, বিজেপিকে আনতে হবে। কিন্তু আপনার বিজেপি পশ্চিমবঙ্গে সাধারণ জনগণের জন্য কি করেছে আপনি বলুন? একটা বলুন যে এই আন্দোলনটা করেছেন। আপনারা রাজনৈতিক আন্দোলন দেখাচ্ছেন, একটাও বিজেপি এই এলাকার উন্নয়নের জন্য কোনো আন্দোলন করে নাই। তাই আমি সাধারণ জনগণকে অনুরোধ করব, লাইভটা কেটে হচ্ছিল বলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অনুরোধ করব, দেখুন জঙ্গলমহলের মুখ অজিত প্রসাদ মাহাতো, যার জীবনটাই কিন্তু শুরু করেছেন লড়াই সংগ্রাম দিয়ে। সেই অজিত প্রসাদ মাহাতোকে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে আপামর জনতা
সেখানে শুধু কুর্মী লয়, আমি সব জাতের কাছে আবেদন করিব। ওখানে যারা 8% মুসলমান আছেন তাদেরকেও অনুরোধ করিব, আপনাদেরকে দেখুন 8% থাকা সত্ত্বেও একটা জেলা পরিষদ কোনো রাজনৈতিক দল আপনাদেরকে টিকিট দেয়নি, এমএলএ করে নেই। আমি ওখানে কুমার সম্প্রদায়ের মানুষকে আবেদন করিব, আপনারা দীর্ঘদিন ধরে এই কুর্মী জাতের সাথেই বসবাস করেছেন, একের সুখে দুঃখে বিপদে আপদে থাকিছেন। কামার, কুমোর, তাঁতি, ধোপা এরা সব জাতের মানুষ কিন্তু এই অজিত প্রসাদ মাহাতোর আন্দোলনে উপকৃত যদি হয়েছেন বলে মনে করেন তো সবাই সেখানে ভোট দিবেন। আর আমাদের বাঁকুড়ার ক্ষেত্রে বলব যে মুকুটমণিপুর ড্যামটাকে যেখানে কেবলমাত্র বিনোদনের জায়গাতে পরিণত করেছে এই সরকার, কোনোদিন সঠিকভাবে কৃষকদের জল ছাড়ার বিষয়ে কোনোদিন সরকারের বা যারা নেতৃত্বে আছে তারা চিন্তা ভাবনা করেন নাই। তো আমাদের এই কৃষির উপরে নির্ভর করে এই জঙ্গলমহলে আমাদের যে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম কৃষির উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা চালাচ্ছে। আজ তিল চাষে জলের অভাবে মারা যাচ্ছে, ধান ফুটছে, কিন্তু সেই মুহূর্তে জলের ঘাটতির জন্যে সেগুলো সব সাদা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সেভাবে পদক্ষেপ নাই বা সরকারের সেরকম গ্রাহ্য নাই। জল নাই এরকম বিষয় নাই, জলটাকে অপচয় করা হচ্ছে নদী মাধ্যমে ছেড়ে দিয়ে, অথচ যখন প্রয়োজন মানুষের সেই সময় জল ছাড়া হচ্ছে না। এই যে মাটির সাথে কোনো রাজনৈতিক দলের বর্তমান নেতৃত্বের কোনো প্রকার সম্পর্ক নাই। তো তাদেরকে যোগ্য জবাব দিতে আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার নির্দল প্রার্থী আদিবাসী কুর্মী সমাজ হিতমিতান হড়মিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কুর্মালিকে বিপুল হারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দেখুন এখনো নমিনেশন হয় নাই, দুটো প্রার্থী ঠিক করা হয়েছে। একটা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে দেয়া হচ্ছে সূর্য সিং বেসরাকে, আবার আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের পক্ষ থেকে বরুণ মাহাতোকেও ঠিক করা হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে এটা একটাই প্রার্থী করার আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। নেগাচারী আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকেও অজিত প্রসাদ মাহাতোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি কিভাবে একটা প্রার্থী হয় এবং আমাদের ভোটটা এক জায়গায় পড়ে তার চেষ্টা চলছে। আর মেদিনীপুরে আপনারা জানেন আমাদের প্রার্থী হচ্ছে কমলেশ মাহাতো, সেখানেও কমলেশ মাহাতোকে নির্দলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন। আর মালদায় উত্তরে আমাদের যিনি প্রার্থী আছেন স্বপন মাহাতো, তাকেও বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন এই আশা রাখে সবাইকে আমি গড নমস্কার জোহার জানিয়ে আমার আজকের যে লাইভ যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য অভিষেক ব্যানার্জির কুর্মী প্রসঙ্গে এবং গা ঝাড়া ভাব বিরোধী দলনেতা, তার যোগ্য জবাব দিতে আমাদের নির্দল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করিবেন এই আশা রেখে সবাইকে গড নমস্কার জোহার জানিয়ে আমার আজকের এই লাইভ এখানে শেষ করছি।